আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কানাডার একদম স্থলভাগের শেষ সীমান্ত দক্ষিণ দিকে, মানে একদম সাউথে এটাই হচ্ছে শেষ স্থলভাগ। আজকে আমরা যাচ্ছি পয়েন্ট পিলি ন্যাশনাল পার্কে, যেখানে গেলে আমরা লেক ইরি দেখতে পাবো এবং যেটা কিনা সাউথে বা দক্ষিণ দিকে কানাডার একদম সর্বশেষ পয়েন্ট। এখানে কি সব হুন্ডাই এরকম নাকি চড়া? অনেক চড়া। না না, উনি এটা ওখানে সংসারে হুন্ডারে থাকে এবং এটার দাম এই গাড়ির কাছাকাছি, এটা কিন্তু সস্তা না। দেখো বিশাল লেক, দেখো ঢেউ দেখছো একদম সাগরের মতো। প্রচুর পাখি এখানে দেখছো বসে আছে। এখানে পিকনিক করতে আসে লোকজন, মানে জঙ্গল পিকনিক। তো ঢুকতে আমাদের যেহেতু দুইটা গাড়িতে যে $35 নিল। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। কি মাখো মানিক ভাই এগুলা? সানস্ক্রিন? না ঠিক আছে। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা, আর মনে বৈশা আছি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। এই সাব-জিরো, এখান থেকে যেতে কয়েক মিনিট লাগবে মূল পয়েন্টে যেতে, মানে এই পিলি পয়েন্টের একদম লাস্ট পয়েন্টে। সবাই দেখেন সেলফি তুলতে ব্যস্ত একটু, কিন্তু আমি সামনে ছবি তুলছি, ওটা ভালো লাগে নাই। হ্যাঁ, সেলফি তুলতেই হবে, সেলফি না তুললে পেটের ভাত হজম হয় না। কয়টা বাগি এখানে? বাগি আছে 1 2 3 4, তো 4টা বাগি। ছোটখাটো একটা ট্রেনের একটা আমেজ পাচ্ছি। শিশু পার্কে গেলে যেরকম আমরা ট্রেনে চড়তাম, তো ওরকম লাগছে আর কি বিষয়টা। এই যে দেখেন আমরা একদম একটা বে বা বিচের পাশে চলে আসছি। দেখতে কিন্তু সাগরের মতোই লাগছে, বা বড় নদী যেরকম হয় আমাদের পদ্মা নদী, মেঘনা নদী, সেরকম কিন্তু ঢেউটা। যারা হাইকিং পছন্দ করে বা ওয়াকিং পছন্দ করে তারা কিন্তু হেঁটে হেঁটেই চলে আসে। সম্ভবত বাগিটা ঘুরে এখানে দাঁড়াবে, আমরা এখানে নামবো, কিছুক্ষণ এখানে সময় কাটাবো, পরে আবার ঘুরে ঘুরে বাগি আসবে, কোনো একটা বাগিতে করে আবার ফেরত যাবো। 2006 সালে এই জায়গাটার নামকরণ হয় পয়েন্ট পিলি ন্যাশনাল পার্ক। 2017 সালের মার্চ মাসে হঠাৎ 310 একর জুড়ে এই বনে একটি বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেটা প্রায় 15 ঘন্টা স্থায়ী ছিল এবং পরের দিন প্রচুর বৃষ্টিপাতের ফলে আগুনটি নিয়ন্ত্রণে চলে আসে এবং নিভে যায়। বালিগুলা সাগরের বিচের মতো না, নদীর ধারে যেরকম হয় আমাদের বালুচরগুলোতে যেরকম হয় চরে, অনেকটা সেরকম। খুব শান্ত নিরিবিলি। আমরা এই জঙ্গলটার ভিতর দিয়ে হেঁটে আসছি, বেশি দূর হাঁটা লাগে নাই, কয়েক মিনিট হাঁটলেই আপনি যেখানে বাগিতে করে আপনাকে নামায় দিবে, সেখান থেকে অল্প কয়েক মিনিট হাঁটলেই এখানে চলে আসবেন। আমরা আরেকটা দিক দিয়ে বিচের একটু ওই সাইডটা যাওয়ার চেষ্টা করছি। এখান দিয়ে প্রতিবন্ধকতা আছে, গাছ টাছ ভেঙে পড়ে আছে, তো ওইখানে ঢেউটা একটু বেশি দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেক শান্ত, দেখেন কত দূর ব্যাপী, একদম সাগরের মতো যেন মনে হচ্ছে। যেটা ওই দিকটা দেখেন দূরে দিগন্তের দিকে মনে হচ্ছে একদম নীল। আমরা এদিকটা ঘুরে ওই দূরের দিকটা ওদিকে যাবো। অনেক বড় বড় ঢেউ, চলো দেখি। ও ভয় পাইছ? এই দেখো এটা কি, ও তোমাকে দেখে উল্টো ভয় পাচ্ছে। অনেক কিউট না? এটি হচ্ছে নর্থ আমেরিকার যেই 5টা গ্রেট লেক বলে তার মধ্যে একটি, যেটা নাকি কানাডার 4র্থ বৃহত্তম হ্রদ, এবং গ্লোবালি যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু 11তম বৃহত্তম সুপেয় পানির হ্রদ। এবং এই লেক ইরির উৎপত্তিও কিন্তু নায়াগ্রা ফলস থেকে, যার সর্বোচ্চ গভীরতা 210 ফিট। এখানে পানিতে হাঁটাও নিষিদ্ধ, সুইমিংও নিষিদ্ধ। এখানে আপনি পানিতে নেমে হাঁটতে যাওয়াটা অনেক বিপজ্জনক। দেখেন ওই যে আমরা সেন্ট মার্টিনের যে ছেড়া দ্বীপ, এই ছেড়া দ্বীপে যেরকম মাঝখান দিয়ে যাই আর দুদিক দিয়ে পানি থাকে, এখানেও কিন্তু সেরকম। এই যে এই রাস্তাটা অনেক দূর চলে গেছে,
আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কানাডার একদম স্থলভাগের শেষ সীমান্ত দক্ষিণ দিকে, মানে একদম সাউথে এটাই হচ্ছে শেষ স্থলভাগ, আর এরপরে হচ্ছে অসীম জলরাশি। তো এটা হচ্ছে লেক ইরি, এরপরে কিন্তু আর এই দক্ষিণ দিকে কানাডার আর কোনো স্থলভাগ নাই। ঠিক ওই পাশটাতে দেখেন ঢেউ খুবই তীব্র, পিছনেও ঢেউ খুব তীব্র, এখানে আবার এই পাশে এসে ঢেউটা কিছুটা শান্ত। আমি কিন্তু এখন পানিতে নেমে গেছি, এইটা আমার একটু বেশি পানিতে নামি নাই, কারণ পানিটা স্রোতে যে বালিটা, এই যে এখানে যে পাথরের বালি বা পাথর কুচি কুচি পাথরের মতো আছে, এটা সরে যায়। সরে গেলে দেখা যাবে আমাকে আবার টান দিয়ে হ্যাঁচকা টানে আমাকে যে কানাডার আবার একদম পানিরও শেষ সীমানা দেখা আনতে পারে, তো ঝামেলা। হ্যাঁ, তো এই স্রোতে তো আর সাঁতার কাটতে পারা যাবে না। আর পানি যে কি পরিমাণ ঠান্ডা, অকল্পনীয় ঠান্ডা, মানে আমার পায়ের আঙ্গুল জমে যাচ্ছে। তোমাদেরকে আমি এখানে রেখে যাই, একদম দক্ষিণের বাতাস খাও। এটা লেক হইতেই পারে না, আমার মেয়ে বলতেছে এটা লেক হইতেই পারে না। হ্যাঁ, ওই সাইডটা শান্ত, বেশ ওই সাইডটা কিন্তু শান্ত, কিন্তু এই সাইড মানে ভয়াবহ রকমের অশান্ত। এবং আসলে এই যে উত্তাল ঢেউয়ের যে একটা সৌন্দর্য, এখন আমরা আবারও ওই যে রবিনহুডের শেরুর জঙ্গলের ভিতরে ঢুকে যাব। তো ওখানে গিয়ে বসার জায়গা আছে, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, পিকনিক করবো। জায়গাটা ছেড়ে আসলে যেতে ইচ্ছা করতেছে না, খুব সুন্দর একটা জায়গা, প্রচণ্ড ঢেউ, হয়তো ঢেউয়ের জন্য আমার কথাগুলো স্পষ্ট আসবে না, এবং সূর্য খুব খারাপভাবে এখন মাথার উপরে পড়ছে, কিন্তু অনেক বাতাস আর পানির যে কি পরিমাণ ঠান্ডা, এটা ইনশাল্লাহ আপনারা যারা আসবেন তারা বুঝতে পারবেন যখন পানিতে আপনারা নামবেন। এমনি কিন্তু ডরেল্লা ভূত এখন এখানে পানির কাছে যাচ্ছে, ভালো আয়ান ঢেউ টেনে নিয়ে যাবে কিন্তু ধরে পিছায়, মজা পাচ্ছে পোলা আসলে খেলতে। আমরা এখন আছি লেক ইরির নর্দার্ন শোরে, যেটা কিনা মূলত অন্টারিওর মধ্যেই পড়েছে কানাডাতে। আর উইন্ডসর থেকে এখানে ড্রাইভ করে আসতে ঘণ্টাখানেকের মতো সময় লাগবে। আর ওই পারটাই হচ্ছে ইউএসের মিশিগান অঙ্গরাজ্য, ওহিও অঙ্গরাজ্য, পেনসিলভেনিয়া এবং নিউ ইয়র্ক। এই হ্রদের বিভিন্ন জায়গায় প্রায় 24টিরও বেশি আইল্যান্ড কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠান্ডা কেমন ম্যাডাম? চলো আমরা জঙ্গলে যাই, এখানে অনেক বেশি বাতাস, কানটা নামার একদম বন্ধ হয়ে যাচ্ছে। এই লেকটি একাধারে যেরকম সুপেয় পানির বিশাল এক আধার, তেমনিভাবে প্রচুর মৎস্য সম্পদও কিন্তু এখান থেকে আহরণ করা হয়, যা কানাডার অর্থনীতিতেও ব্যাপক ভূমিকা রাখছে। কি বাবার মারবি? ও মা, সাপ হাইকিং, হাইকিং তো হাইয়ে যেতে হবে, এটা তো ফ্ল্যাট জায়গায়, এখানে যে ওয়াকিং করতেছো তুমি, নাম দিছো হাইকিং। ভালো, ঘুরে আসছি তো অনেক ঠান্ডা ছিল, মানে হাতগুলা ওই জায়গায় এত বাতাস, হাত এই আঙ্গুলগুলো এখানে কুচকে আসতেছিল। ওই যে আমার মেয়ে নাড়াতে পারছে না হাতের আঙ্গুল ঠিক মতো, কই আমি তো দেখতেছি নাড়াচ্ছ, এই যে নড়ে তোমার লাগবে না। আচ্ছা, তো আমরা এখন ওই যে বাগি আসবে, বাগির জন্য ওয়েট করছি। কিছু তথ্য এখানে দেওয়া আছে, যেমন ক্লাইমেট চেঞ্জের কারণে এখানে বলা হচ্ছে যে গ্র্যাজুয়ালি চেঞ্জিং দ্য শেপ মেনি টাইমস ওভার থাউজেন্ডস অফ ইয়ার, মানে হাজার বছরে এটা বহুবার এই পয়েন্টটার বা এই জায়গাটার বিভিন্ন দিকে শেপ চেঞ্জ হয়েছে। অলমোস্ট হাফ অফ দ্য ফরেস্ট বিটুইন দি শেল্টার অ্যান্ড ভেরি টিপ হ্যাজ বিন লস্ট। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ওভার 5 সকার ফিল্ডস অফ হ্যাবিটেড টু ডেট, মানে 5টা ফুটবল ফিল্ডের সমান জায়গা এই বন থেকে হারায় গেছে পানির মধ্যে। আর পরিযায়ী পাখি আসে, এখানে বলা আছে যে সাউদার্ন আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা এবং আরও দূর থেকেও প্রচুর পাখি, আমরা যেটাকে বলি শীতের পাখি, যেরকম আমাদের সাইবেরিয়া থেকে আমাদের দেশে প্রচুর পাখি আসে, এখানেও কিন্তু সেরকম এই জায়গাটাতে পাখি যাওয়া আসা করে। শুধু পাখি না, পাখির সাথে এখানে দেখাচ্ছে যে বিভিন্ন টাইপের পাখি, ফড়িং, প্রজাপতি, এরাও এখানে মাইগ্রেট করে। যাওয়ার সময় এদিক দিয়ে গিয়েছিলাম, আর এখন ওই দিকটা ঘুরে আসছি। আর এখানে ওই যে বাগি আসবে কিছুক্ষণ পরে,
তো ওয়েট করছি আমরা। তবে এখানে যেহেতু ওয়েদারটা এত সুদিং ওয়েদার, যদিও অনেক রোদ, কিন্তু রোদটাই এখন ভালো লাগছে। আমরা যেরকম গ্রামের বাড়িতে গেলে শীতকালে রোদ পোহাই, তো এখানেও এখন রোদ পোহাচ্ছি আর কি। আমরা গাটা গরম করছি। পানিতে নামছিলাম, পানি আসলে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড অকল্পনীয়, অবর্ণনীয়। তাহলে শীতে কি অবস্থা হয় যখন বরফ পড়ে বা একদম ওদের অ্যাকচুয়াল উইন্টার থাকে, তখন কি অবস্থা হয় সেটা সহজেই অনুমেয়। বাগি চলে আসছে, তো আমরা আবারও শেষ বাগিতেই উঠবো, কারণ শেষ বাগিতে চড়তে আরাম, ভিড় কম থাকে, আর অনেক কিছু দেখতে দেখতে যাওয়া যায়। উনি বাকি ছেড়ে দিচ্ছে তো, যাবেন গুলিস্তান, গুলিস্তান, গুলিস্তান ফার্ম গেট। ভাড়া দেন ভাই, 50 সেন্ট, 50 সেন্ট, 50 সেন্ট। বাকিতে করে আবার ফেরত যাচ্ছি। আমি বরাবরের মতোই স্কুলেও লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ছিলাম, এখানেও আমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট। হ্যাঁ, এই দেখেন একদম শেষ বাকিতে শেষ বেঞ্চে বসছি। সুবিধা হচ্ছে কোনো ভেজাল নাই, এখানে কেউ বসতে চায় না। জেনে অবাক হবেন, মে জুন মাসে বা বসন্তকালে এখানে প্রায় 360 প্রজাতিরও বেশি পাখি আসা যাওয়া করে। এছাড়াও কিছু ছোট জাতের ভাল্লুক, নেকড়ে, খরগোশ, সাপ, বনবিড়াল, বেশ কিছু প্রাণী এই বনে দেখা যায়। আসার সময় একটা ইনফরমেশন সেন্টার বা তথ্য কেন্দ্র দেখেছিলাম, তো এখন সেই তথ্য কেন্দ্রেই আমরা একটু ঘুরে দেখার চিন্তা ভাবনা করছি। কি এটা কি পোজ দিলা তুমি? পুরা নাকি মর্টাল কমব্যাট? এটা একটা ভিজিটর সেন্টার, বনবিড়াল বলে, যে বনবিড়াল। বাবা আজকে যে শব্দগুলো পাইতেছে ওগুলো আপনি দিছেন না রিয়েল না। এই যে ভালুক, বলতে না বলতে কিন্তু ভালুক আমাদের সামনে। আয়ান, ওয়াও, নেকড়ে ডাকছে, দেখছো? পনেরো 1000 বছর আগে দেখো এই জায়গাটা ছিল এরকম। এই যে উপরে বরফের স্তর, নিচে কঠিন বরফ, তারপরে যে পানি আসছে, এই পানিটা একটু অপেক্ষাকৃত গরম, আর এখানে দেখো এটা ছিল আইস গ্লেজ। হ্যাঁ, মানে এই জায়গাটা পুরোটা বরফে আচ্ছাদিত ছিল। এরপরে আস্তে আস্তে উষ্ণ পানি আসছে 10,000 বছর আগে। সো এখন এই এসে এরকম এই যে লেক তৈরি হয়েছে, এবং দেখো লেকের ভিতরে এই মাছগুলো আসছে, এমনকি হাঙর মাছও দেখা যাচ্ছে যে আসছে। হ্যাঁ, এরপরে গ্র্যাজুয়ালি এরপরে 5000 বছর আগে, মানে এই যে 15,000, 10,000, 5,000 বছর আগে এখানে এই পানিও কমে গেছে, পানির লেয়ার নিচে চলে গেছে, এরপরে পাখিরা চলে আসছে। আমাদের ঢাকার কক্সবাজারে যে ঝাউবনগুলো কেটে বন ধ্বংস করে ফেলে, আর এখানে দেখেন কীভাবে নেচারকে ওরা সংরক্ষণ করে। সংরক্ষণ আসলে আমি যদি না কাটি তাহলে তো অটো সংরক্ষণ হয়। হ্যাঁ, কিন্তু আমি আপনি যখনই বন উজাড় করবো তখনই তো সমস্যাটা, ঝামেলাটা হয় এখানে। নেচারকে নেচারের মতো থাকতে দিলেই ভালো, আমাদের জন্যই ভালো। আরেকটা জায়গায় আসছি, এটা এখানে হচ্ছে বাতাসটা কম। ওই জায়গাটা দেখতে ভালো ছিল, বেটার, কিন্তু এই জায়গাটাও সুন্দর। আর এটা হচ্ছে যে এখান থেকে আপনি নৌকা ভাড়া করে ওই যে খালের মতো আছে, ওইখানে আপনি নৌকা চালাতে পারবেন। তো আমরা এখানে আগে খাবো, খিদে লাগছে, তো গাড়ির পিছনেই খাবার দাবার প্রচুর, ওগুলো নিয়ে আসছে। এখন যে বাসা থেকে নিয়ে আসা হয়েছে সেগুলো বের করা হয়েছে, তো এখানে আমরা এখন পিকনিক করব। একটু হাত লাগাই, ওনাদেরকে হেল্প করি, খালি ভিডিও করলে তো রইবে না, গালাগালি দিবে পরে আমার। হোয়াইট বল, এটা কিন্তু বেসিক্যালি ট্রে। হ্যাঁ, এটা দিয়ে চাটা দেয়, বা চপিং বোর্ডও হইতে পারে। আমরা এটা দিয়ে এখন কি করা, ক্রিকেটের মতো দেখতেছে, পিজা রাখে। ও পিজা ওখানে ভিতর দেয়, পিজা বের করে না, পিজা উইন্ডো দেন দেয়, পিজা উপরে দেয়। এটা একটা ওয়াকওয়ে, বোর্ড ওয়াক। আগে একটু আমরা হেঁটে আসি। এই যে ছোট একটা খালের মতো অনেকটা, ওই যে ওখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে ছোট কিছু সুভিনার শপ আছে এখানে, তো ছোটোখাটো এখানে কেনাকাটা করে আমরা এখন এখানে হাঁটতে আসছি। পানির নিচেও গাছ দেখা যাচ্ছে, আমাদের সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্ট যেরকম, এই গাছগুলোর শিকড় কিন্তু নিচে, পানির অনেক নিচে। এখানে কিন্তু পানির ডেপথ ভালো, অনেক ভালো, ভালো গভীর আছে এখানে।
বড় একটা ওই দূরে ঘুরে একদম ওদিক দিয়ে আবার এই জায়গাটায় আসছে। বেশ বড় একটা এরিয়া জুড়ে কিন্তু বড় একটা দেওয়া। 15 বর্গ কিলোমিটার এই শান্ত নিরিবিলি জায়গায় প্রতি বছর প্রায় 5 লক্ষ পর্যটক আসা যাওয়া করে। আমাদের জার্নিটা এই বোর্ড ওয়াকের মধ্যে দিয়ে আজকে শেষ হবে। সকাল 11:30টার দিকে বাসা থেকে বের হয়ে আসছি, তো এখন বাজে 4:20। তো এখন আমি যদি এই বোর্ড ওয়াক পুরোটা হাঁটি তাহলে আমার আরও 20 মিনিটের মতো লাগবে। ওই দূরে দেখেন ওরা কোথায় চলে গেছে, খুব নিরিবিলি। এখানে যারা আসলে হাঁটতে আসে অনেকে দেখেন ওই যে দূরে জাস্ট বসে আছে, এনজয় করছে। বিশাল দেশ, বিশাল প্রান্তর, এক এক প্রান্তরে এক এক রকম ওয়েদার, এক এক রকম প্রাণী বৈচিত্র্য। আসলে দুনিয়া না ঘুরলে বোঝা যায় না যে আল্লাহ তাআলা দুনিয়ার কোন প্রান্তে কি সৃষ্টি করে রাখছে। চারদিকেই আসলে আল্লাহ তাআলার সৃষ্টির নিদর্শন। প্রায় 5000 থেকে 6000 বছর আগে এখানে যে আদিবাসী বা অ্যাবরিজিনাল পিপল এসেছিল তাদেরকে ডাকা হয় চিপেওয়া পিপল। আমার উচ্চারণটা ভুল হতে পারে, যদি উচ্চারণ ভুল হয়ে থাকে দুঃখিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 1700 থেকে 1790 সালে যখন ব্রিটিশ নেভাল এখানে ঘাঁটি গাড়ে, তখন তারা এই আদিবাসীদেরকে অনেকটা জোর করেই এই অঞ্চল থেকে তাড়িয়ে দেয়। ফাইনালি আমরা এখন এই ওয়াচ টাওয়ারে উঠতেছি। আমরা ওয়াচ টাওয়ারে একদম উপরে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা যে বোর্ড ওয়াকটা দিয়ে কিন্তু হেঁটে গেছিলাম, হেঁটে একদম ওই যে দূরে দেখেন এটা কত বড় জলাশয়, নিচে থেকে কিন্তু বোঝা যায় না উপরে না উঠলে। দেখেন ওই যে লেকটা দূরে দেখতে পাচ্ছেন কিনা আপনারা, ওই সাইডটা হচ্ছে কি মূল লেক। তার থেকে কিন্তু ওই যে লেকের ওই পাশ দেখেন, ওই লেক থেকে আস্তে 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 পানিগুলো ঢুকে এখানে ন্যাচারাল জলাশয় তৈরি হয়েছে। সামনে ওই যে গাড়ি পার্ক করা আছে। আমরা আলহামদুলিল্লাহ আজকের মোটামুটি ঘোরাঘুরি এখানে শেষ। কি দেখতেছো তোমরা? কি দেখা যায়? কিছু দেখা যায়? দেখা যায়? ও তাই, পয়সা ছাড়াই দেখা যায়? আচ্ছা যাক, ভালো হয়েছে, এখানে পয়সা ছাড়া ফ্রি দেখা যায়। ডোনেশন লেখা? ও ডোনেট, মানে এমনি এটা দিলেও হয় না দিলেও হয়। হ্যাঁ মসজিদ মসজিদ ছেলে দিত। হ্যাঁ ঠিক আছে। তোমরা আজকে এনজয় করছো? এনজয় করছো? আলহামদুলিল্লাহ। ওই যে ওখানে নৌকা আছে, ওইটা আবার নৌকা দিয়ে রাইড করতে গেলে এখানে আবার আপনাকে কিছু ডলার গুনতে হবে। তো আমরা হেঁটেই চলে আসছি এই দিকটা। আর অলরেডি $35 পে করছি ঢোকার সময় 2টা গাড়ির জন্য, আর ডলার খরচ করার এখন ইচ্ছা নেই।